আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে 12 বছরের কারাদণ্ড এবং চেয়ারম্যান হারুনুর রশিদকে 4 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও হয়েছে। বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এর রায় দেন। এর আগে বেলা 11টায় আদালতের প্রাঙ্গণে হাজির করা হয় আসামিদের। গেল 27 মার্চ রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করে আদালত। 2012 সালের 31 জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেস্টিনির বিরুদ্ধে অর্থ পাচার আইনে 2টি মামলা করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ মোজাহের আলী সর্দার ও সহকারী পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম। দর্শক, এই মুহূর্তে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান ও এমডিকে সাজা দিয়ে আর কি বলেছে আদালত? সাথী, আপনি জানেন যে 10 বছর আগে যে মামলাটি করা হয়েছিল সেটির রায় কিন্তু আজকে জানালো আদালত, এবং এখানে যারা মূল আসামি রয়েছেন যে 46 জনকে অভিযুক্ত করা হয়েছিল, অর্থাৎ ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ, এবং 2টি মামলা হয়েছিল, আরেকটা হচ্ছে ট্রি প্লান্টেশন। আজকে রায় হলো ডেস্টিনি যে মাল্টিপারপাস কোঅপারেটিভ ছিল সেখান থেকে যে গ্রাহক যারা ছিল বিনিয়োগকারী তাদের 1861 কোটি টাকা যে আত্মসাৎ করা হয়েছিল সেটির রায় হলো, এবং 46 জনকে আসামি করা হয়েছিল এবং প্রত্যেককেই এখানে সাজা দেওয়া হয়েছে। এবং এই যে ডেস্টিনি গ্রুপের যে মূল চেয়ারম্যান ছিলেন অবসরপ্রাপ্ত সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ, তাকে দেওয়া হয়েছে 4 বছর এবং 3.5 কোটি টাকা তাকে অনাদায় দেওয়া হয়েছে, এবং যে রফিকুল আমিন আছে তাকে 12 বছর দেওয়া হয়েছে সাজা, এবং যে এই যে মাল্টিপারপাস কোঅপারেটিভ মোহাম্মদ হোসেন তাকেও 10 বছরের চেয়ারম্যান, তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে প্রত্যেক আসামিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আদালত যেটি জানিয়েছে যে এই যে যারা বিনিয়োগকারী ছিল, যারা এখানে গ্রাহক আছেন, তাদেরকে যেন অর্থ প্রাপ্তির ব্যাপারে যে ব্যবস্থা না হয় সেই জন্য সরকারের পক্ষ থেকে কমিটি গঠন করার জন্য সেখানে বলা হয়েছে, এবং সেই নির্দেশনাও দেওয়া হয়েছে যে কাদেরকে আসলে দিয়ে এই কমিটি করে এবং বিনিয়োগকারী যে অর্থ আত্মসাৎ করা হয়েছিল সেই অর্থগুলো যেন ফেরত পায় সমভাবে, সেটিও ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আদালত নির্দেশ দিয়েছেন। এবং এখানে আমরা দেখেছি যে আসামিদের মধ্যে 2 জন ইতিমধ্যেই কিন্তু কারাগারে ছিলেন, রফিকুল আমিন এবং যে মাল্টিপারপাস কোঅপারেটিভের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, সেও কিন্তু ছিলেন কারাগারে, এবং জামিনে থাকা 5 জন, মোট 7 জনই কিন্তু আসামি এই মুহূর্তে কোর্টে উপস্থিত রয়েছেন। এবং এখন পর্যন্ত আমরা যেটুকু জানি যে আদালত রায় পড়ার পরে এবং বিষয়গুলো রয়েছে সেগুলো পর্যবেক্ষণ রয়েছে সেগুলো বলছেন, এবং প্রত্যেককে যে সাজা দেওয়া হয়েছে এরপরে তারা জানেন যে 2 জন আসামি দীর্ঘ সময় ধরেই কারাগারে রয়েছিলেন, এবং বাকি যারা 5 জন জামিনে ছিলেন তাদের যে রায় হয়েছে বিভিন্ন মেয়াদে সাজা রয়েছে, অর্থদণ্ড রয়েছে, অনাদায় সম্পত্তি বাজেয়াপ্ত, এছাড়া যদি না হয় তাহলে সাজা, সেগুলো কিন্তু আদালত দিয়েছেন। অর্থাৎ বলা চলে যে এই যে অর্থ আত্মসাৎ যে 1861 কোটি টাকা, সেটির রায় কিছুক্ষণ আগে সেটি বিচারক বিশেষ আদালত যে 4 সেখান থেকে পড়িয়ে শোনালেন। সাথী, ধন্যবাদ জাহিদ। পুরনো ঢাকার জজ আদালত প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন জাহিদ রহমান। বাজারে এখনও স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের সরবরাহ। সংকট কাটেনি তেলের, অভিযানেও প্রভাব পড়েনি। প্রতি লিটার সয়াবিন তেলের দাম 38 টাকা বাড়ানোর পরেও অতি লাভের আশায় অনেক ব্যবসায়ী মজুত করে রেখেছিলেন। এই কারণে কয়েকদিন ধরেই সারা দেশেই অবৈধ মজুতদারের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এর মধ্যেই রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় অনেক দোকানে তেল রয়েছে খুবই কম। ব্যবসায়ীরা বলছেন অর্ডার দিয়েও তারা তেল পাচ্ছেন না। এদিকে বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে 10 থেকে 12 টাকা। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেটে আছেন সহকর্মী রায়হান শোভন।
রায়হান, আপনি তো সকাল থেকে এই পর্যন্ত বিভিন্ন বাজার ঘুরে দেখছেন, অবৈধ মজুদের বিরুদ্ধে ভোক্তা অধিকার অভিযানের প্রভাব কেমন দেখছেন বাজারে, আর ভোজ্য তেলের সরবরাহ কি বেড়েছে? ভোজ্য তেলের যে সরবরাহের বিষয়টি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে অভিযান, তার ফলে কিন্তু কিছুটা কিন্তু বাজারে কিন্তু প্রভাব পড়েছে। একেবারে যে প্রভাব পড়েছে সেটা কিন্তু বলা যাবে না, তবে এই যে লাগাতার অভিযানে, এই অভিযানের ফলে কিন্তু বাজারে কিন্তু কিছুটা সরবরাহ বেড়েছে। তবে এখনও কিছু কিন্তু নামি দামি যেই প্রতিষ্ঠান আছে তারা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু তেলের যে সরবরাহ সেটি কিন্তু ঠিকঠাক মতো দিচ্ছেন না। বিক্রেতারা আমাদেরকে অভিযোগ করেছেন যে তারা কিন্তু যেই তেলের যে সরবরাহ সেটি ঠিক রাখার জন্য তারা কিন্তু বরাবরই কিন্তু প্রতিষ্ঠানগুলোকে বলে আসছে, কিন্তু প্রতিষ্ঠানগুলো কিন্তু তারা বলছে যে এখন অধিক মুনাফার আশায় কিন্তু তারা কিন্তু সরবরাহ করছে না, যার ফলে কিন্তু বাজারে যে ঈদের পরপর যে একটি সংকট পড়েছিল সেই সংকটটি এখন কিছুটা কাটলেও পুরোপুরি যে কেটে গেছে সেটি কিন্তু বলা যাবে না। আরেকটি বিষয়, এই বিষয়টির সাথে যদি যুক্ত করি, সেই বিষয়টি হচ্ছে এখন কিন্তু বাজারে কিন্তু খোলা তেলের যেই সরবরাহ সেটি কিন্তু একেবারে নেই বললেই চলে। আমরা সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল বাজার এবং বেশ কয়েকটি বাজার কিন্তু ঘুরে দেখেছি এবং কোনো বাজারেই কিন্তু তেমন একটি কিন্তু খোলা যে তেল সেই তেলটি কিন্তু আমরা দেখতে পাইনি। পাশাপাশি কিন্তু অন্যান্য নিত্যপণ্যের দামের ব্যাপারে যদি কিছুটা বলি, পেঁয়াজের দাম কিন্তু বেড়েছে, সপ্তাহের ব্যবধানে কিন্তু প্রায় 10 থেকে 12 টাকা পেঁয়াজের দাম বেড়েছে এবং ডিমের দামও কিন্তু বেড়েছে ডজন প্রতি 10 থেকে 12 টাকার মতো করে, এবং ডালের দামও কিন্তু বেড়েছে 5 থেকে 10 টাকা করে। তো এই ছিল সাথী আমার কাছে রাজধানী নিউ মার্কেট এলাকা থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ রায়হান। এতক্ষণ নিউ মার্কেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রায়হান শোভন। খুলনায় বড়বাজার এলাকায় একটি গুদাম থেকে অবৈধভাবে মজুত করা 70,000 লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন SM মনিরুজ্জামান। মনির, খুলনায় সয়াবিন তেলের অবৈধ মজুতদারের বিষয়ে কি ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত, আর এ ধরনের অভিযানের বিষয়ে ভোক্তা ও ব্যবসায়ীরা কি বলছেন? হ্যাঁ, সাথে যেমনটা বলছিলেন, আজ সকালেই কিন্তু খুলনার যে পাইকারি মার্কেট বড়বাজার এলাকায় এখানে র্যাব এর ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হচ্ছে এবং এখানে 2টি গোডাউনে অভিযান পরিচালনা করেছে, যেখানে কিন্তু এখন পর্যন্ত লাস্ট যেটা জানতে পেরেছি 63,444 লিটার সয়াবিন তেল এবং 1,04,040 লিটার পাম অয়েল জব্দ করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে র্যাবের যে অভিযান চালানো হচ্ছে, সে অফিসারগণ আমার সাথে সংযুক্ত আছেন র্যাবের মাহফুজ। না, আমরা আসলে যারা অবৈধভাবে মজুত করে সয়াবিন তেল এবং যারা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতেছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। আমরা খুলনা জেলা প্রশাসনিক বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সমন্বয়ে এই অভিযান পরিচালনা করেছি এবং এটি অব্যাহত থাকবে। সম্মানিত নাগরিক যাতে সঠিকভাবে সরকার প্রচলিত বিধিবিধান সের মধ্যে যাতে সয়াবিন তেল কিনতে পারে, ভোজ্য তেল যাতে কিনতে পারে, সেই ব্যাপারে আমরা এই বিষয়টাকে বাজার অবস্থাকে ফ্যাসিলিটেট করার জন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাদের। সাথে যেমনটা শুনছিলেন, র্যাব কিন্তু তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে এবং খুলনা এই যে আজ যে বড়বাজার এলাকায় পরিচালনা করেছে, এরপরে কিন্তু অন্যান্য এলাকায়ও এই অভিযান পরিচালনা করা হবে। সাথে এই ছিল খুলনা বড়বাজার থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। SM মনিরুজ্জামান জানাচ্ছিলেন খুলনা থেকে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3 দিনের বিশেষ অভিযানের শেষ দিন চলছে নানা কার্যক্রম। সকাল থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিক ঝুঁকিপূর্ণ 7টি ওয়ার্ডে মশার ওষুধ ছিটানো হচ্ছে। অভিযানে 13 নম্বর ওয়ার্ডের পুলিশের আবাসিক কোয়ার্টার মধুমতি টাওয়ারের নিচতলায় এডিসের লার্ভার সন্ধান মেলে। এ সময় জরিমানা না করে সতর্ক করে দেওয়া হয়। কিছু স্থানে লার্ভা মিললেও তার পরিমাণ কম বলে দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। এছাড়াও স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ছাদ বাগান ও নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা বেশি পাওয়া যাচ্ছে। এজন্য মালিকদের বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শান্তিনগর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, অভিযানের শেষ দিন এসে সর্বশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন?
সাথী আসলে সকাল থেকে কিন্তু 7টি ওয়ার্ডে বিভিন্নভাবে তারা অভিযান পরিচালনা করছে। আমরা বর্তমানে শান্তিনগরে রয়েছি। যেহেতু বিভিন্ন ছাদ বাগানগুলোতে এডিস মশার লার্ভাগুলো বেশি পাওয়া যাচ্ছে, সেজন্য কিন্তু সেই ছাদ বাগানগুলোতেই তারা এই অভিযানগুলো পরিচালনা করছেন এবং যারা এই সকল ছাদ বাগানের মালিক রয়েছেন তাদেরকে কিন্তু মূলত সতর্ক করে দেয়া হচ্ছে যেখানে যেখানে লার্ভা পাওয়া যাচ্ছে। এবং বেশ কয়েকটি ছাদ বাগানে গিয়ে দেখা গেছে তার ভিন্ন চিত্র, সেখানে মালিকরা সচেতন থাকার কারণে কিন্তু সেই ছাদ বাগানগুলোতে সেই পরিমাণের যে লার্ভা সেটি পাওয়া যায়নি। আর যেখানে যারা সচেতন নেই সেই সকল ছাদ বাগানগুলোতে কিন্তু এডিসের লার্ভা মিলছে। পাশাপাশি সরকারি স্থাপনাগুলোতে লার্ভাগুলো মিলছে এবং নির্মাণাধীন যে সকল বিল্ডিংগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সবথেকে বেশি পরিমাণে লার্ভা জমছে, কারণ সেখানে অনেক ধরনের কাজকর্ম চলার ফলে পানি পড়ে থাকে এবং সেই পানিগুলো সঠিক সময়ে পরিষ্কার না করার ফলেই কিন্তু মূলত সেই লার্ভাগুলো জন্ম নিচ্ছে। যে কারণে এখানকার যে স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন তিনি যেটি বলছেন যে সাধারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে পরে কিন্তু এই যে লার্ভাগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করা যাবে না, কারণ প্রতিটি ছাদে উঠে উঠে মশক কর্মীদের কিন্তু সেই ওষুধ ছিটানোর সুযোগ নেই, যার ফলে যদি সাধারণ মানুষ যারা বাড়ির মালিক রয়েছেন তারা নিজ দায়িত্বে যদি সেই বাগানগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সেক্ষেত্রেই এই এডিসের মৌসুমে কিন্তু সেই ধরনের লার্ভা পাওয়া যাবে না এবং নগরবাসী একটি এডিস মুক্ত নগর পাবে বলে তারা বলছেন। তো সব মিলিয়ে বলা চলে শেষ দিনে প্রতিটি ওয়ার্ডেই চিরুনি অভিযান চলছে এবং দুপুর থেকেই যে ফগিং কার্যক্রম সেটি শুরু হবে এবং তার পরবর্তীতে হয়তোবা আমরা শেষ মুহূর্তের যে কার্যক্রম শেষ হলে পরে জানতে পারবো কতটি ওয়ার্ডে কি পরিমাণ লার্ভা পাওয়া গেছে এবং স্বাস্থ্য অধিদপ্তর যে প্রতিবেদনটি দিয়েছিল তার প্রেক্ষিতে সিটি কর্পোরেশন আসলে কি ধরনের ফল পেলেন সেটি জানা যাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সাথী, ধন্যবাদ সাকিব। এতক্ষণ রাজধানীর শান্তিনগর থেকে জানাছিলেন সাকিবুর রহমান। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।